এক ভ্যান চালক ব্যক্তির থেকে শোনা অনেক বছর আগের উড়িষ্যার এক সত্যি ভৌতিক ঘটনা। নমস্কার, আত্মকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্র আছি আপনাদের সঙ্গে। ঘটনায় যাওয়ার আগে বলে দিতে চাই, আপনারাও ঘটনা পাঠাতে পারেন মেল করে। আমাদের মেল অ্যাড্রেস helloattakatha@gmail.com। ডেসক্রিপশান সেকশানে মেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা বা আপনার শোনা কোনো ঘটনা থাকলে খুব সহজেই মেল করে পাঠিয়ে দিতে পারেন। শুধু ঘটনার পাঠানোর আগে একটা জিনিস খেয়াল রাখবেন, সেই ঘটনাটি যেন আগে কোথাও পাঠানো না হয়ে থাকে। আর একটা কথা, আত্মকথা চ্যানেল কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার, কালো জাদুকে প্রমোট করে না। আত্মকথা উইথ রুদ্র। যেভাবে ভ্যান চালক ব্যক্তি ঘটনাটি আমাকে বলেছে, আমি আপনাদের সেইভাবেই পাঠ করে শোনাচ্ছি। অনেক বছর আগে রিয়া নামের একটি মেয়ের ঘটনা। রিয়ার বয়স ছিল 19। রিয়ার বাড়িতে ছিল বাবা, মা আর তার একটা ছোট ভাই। মধ্যবিত্ত সুখী পরিবার ছিল। রিয়ার কিছুটা বিবরণ দিয়ে, রিয়ার গায়ের রং ছিল খুব কালো, মাথার চুল খুব পাতলা, চোখ ছোট ছোট আর নাক মোচা। যাই হোক, কিন্তু রিয়া মেয়েটি মনের দিক থেকে ছিল খুবই ভালো। সে কারোর কোনো দুঃখ কষ্ট দেখতে পারত না। কারোর কোনো বিপদ আপদের কথা শুনে সে আগে ছুটে যেত সাহায্যের জন্যে। সেই জন্যে সেখানকার লোকেরা রিয়াকে খুবই ভালোবাসত। আর রিয়ার বাবা মা তো ভালোবাসতই। রিয়া খুব বাধ্য সন্তান ছিল। সে বাবা মায়ের কথা ছাড়া কোনো কাজই সে করতো না। কোনো কথা হলে আগে সে বাবা মাকে এসে জানাতো। আর ভাইয়ের সঙ্গেও, ভাইকেও খুব ভালোবাসতো, ভাইও তার দিদিকে খুব ভালোবাসতো। একটা খুব সুন্দর সুখী পরিবার ছিল। কিন্তু রিয়া কখনো কারোর সঙ্গে হয়তো বন্ধুত্ব করতে গেল, কিন্তু রিয়ার সঙ্গে কেউ বন্ধুত্ব করতে চাইতো না। হয়তো কোনো ছেলের সঙ্গে রিয়া কথা বলতে গেল, কথা বলতে গেলে সে রিয়াকে বলতো যে তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না, এই রূপ নিয়ে তুমি বন্ধুত্ব করতে এসেছো, আমার সঙ্গে কথা বলতে এসেছো, যাও তো এখান থেকে। এই কথা বলে রিয়াকে তাড়িয়ে দিত। রিয়া মন খারাপ করে চলে আসতো। এইভাবেই দিন কাটতো। রিয়ার মন খারাপ থাকতো। রিয়া একা একাই থাকতো, কারোর সঙ্গে খুব একটা বেশি মিশতো না। কেন, মিশতে গেলে রিয়ার সঙ্গে সে মিশতে চাইতো না। এরকমই একদিন বিকেলবেলা রিয়া জল আনতে বেরিয়েছে। জল আনতে বেরিয়ে রিয়া জল নিচ্ছে। এমন সময় রিয়াকে কি নাম ধরে ডাকে, রিয়া, রিয়া। রিয়া পেছন ফিরে চেয়ে দেখলো, চেয়ে দেখে ওই এলাকারই একটি ছেলে, মানে ওখানকার একটি ছেলে, তার নাম হচ্ছে শানু। রিয়া তাকে শানুদা বলেই ডাকতো। রিয়ার থেকে বয়সে বেশ খানিকটা বড়। রিয়া তখন জল নিয়ে গিয়ে শানুর কাছে গিয়ে দাঁড়ায়, গিয়ে জিজ্ঞাসা করে, শানুদা তুমি আমাকে ডাকছো? তখন শানু বলে, হ্যাঁ রে, আমি তোকে ডাকছি। আর রিয়া লক্ষ্য করে শানুর পাশে আরেকটি ছেলে দাঁড়িয়ে আছে। দেখতে শুনতে খারাপ নয়, ভালোই। তখন শানু রিয়াকে বলে, এই শানু, রিয়া শোন, এই যে আমার পাশে যে দাঁড়িয়ে আছে, এই আমার বন্ধু, এর নাম হচ্ছে দীপ। এই কিছুদিনের জন্যে আমার বাড়িতে বেড়াতে এসেছে, এখন কিছুদিন এখানেই থাকবে। তা আজকে বিকেলে তোকে দেখতে পেয়ে ও আমাকে বললো তোকে পছন্দ হয়েছে, তোকে বিয়ে করতে চায়। সেই কথা শুনে তো রিয়া প্রথমে একটু চমকে গেল। জিজ্ঞাসা করলো যে শানুদা তুমি কি বলছো? তখন শানু বললো যে না রে, তোকে সত্যি কথা বলছি, কোনো ইয়ার্কি নয়। তখন শানু, রিয়া একটু হেসে লজ্জা পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। এবার বাড়িতে গিয়ে বাবা মাকে সব কথা বলে, শানু ওকে যা বলেছে। সেইটা শুনে রিয়ার বাবা মা মনে মনে খুশি হয় যে যাই হোক, মেয়ের তাহলে কোনো একটা জায়গায় বিয়ে
ঠিক হতে চলেছে, কেউ রিয়াকে পছন্দ করেছে, বিয়ে করবে। এই কথা শুনে তাদেরও মনে খুবই আনন্দ হয়। এইভাবে রিয়া বিকেলের দিকে বেরোতো, শানুর সঙ্গে দীপের সঙ্গে দেখা হতো, দীপের সঙ্গে অনেকক্ষণ গল্প গুজব কথাবার্তা সবই হতো। আস্তে আস্তে দুজনের মধ্যে একটা খুবই ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। রিয়ার দীপের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, মন পড়ে যায়। একটা সময় দীপ রিয়াকে জানায়, রিয়া, আমি কিছুদিনের জন্য চাকরির সূত্রে বাইরে যাচ্ছি, ফিরে এসে তোমাকে বিয়ে করব। রিয়া শুনে মনটা খারাপ হয়ে যায়। তাও রিয়া বলে, ঠিক আছে। তারপরে দীপ চলে যায় কাজের সূত্রে বাইরে। এইভাবে দিন কাটতে থাকে, মাস কাটতে থাকে, বছর কাটতে থাকে, কিন্তু দীপের আর কোনো খবর নেই। দীপ আসেও না, কোনো খবরও দেয় না। একটা সময় রিয়া ধৈর্য ধরে রাখতে না পেরে শানুকে জিজ্ঞাসা করলো, শানুদা, তোমার বন্ধু দীপ বলেছিল কাজের সূত্রে বাইরে যাচ্ছে, ফিরে এসে বিয়ে করবে আমাকে, কই সে তো আর কোনো খবর দিল না, দেখা করলো না, তুমি কিছু জানো? তখন শানু একটা বাঁকা হাসি হেসে তাচ্ছিলের সঙ্গে রিয়াকে বলল, শোন রিয়া, তোকে আমি সত্যি কথাটা বলি, আমার বন্ধু দীপ আর আমি দুজনে মিলে তোকে নিয়ে হাসি মজা করেছি, বুঝেছিস? দীপ কোনোদিনই তোকে বিয়ে করবে না। সেই কথা শুনে রিয়া একটাও কথা শানুকে বলল না, সোজা সেখান থেকে চুপ করে বাড়ি চলে গেল। বাড়ি চলে গেছে। এইবারে সকালবেলায় তার বাবা মা রিয়ার দরজায় ধাক্কা দিচ্ছে, দরজা খুলছে না, ধাক্কার পর ধাক্কা দিয়ে যাচ্ছে, তাও রিয়া দরজা খুলছে না, কোনো সাড়া দিচ্ছে না। চেঁচামেচি করতে করতে আশপাশের লোকেরাও জড়ো হয়ে যায়, তারাও এসে ডাকাডাকি আরম্ভ করে। একটা সময় তারা দরজা ভেঙে দেখতে পায় রিয়া গলায় দড়ি দিয়ে ঝুলছে। সেটা দেখে তো সবাই হতবাক হয়ে যায়, বাবা মা তো কান্নায় ভেঙে পড়ে যে এটা কি করলো আমাদের মেয়ে। রিয়া এত হাসি খুশি ছিল, ওর একজনের সঙ্গে বিয়ের কথাবার্তা চলছিল, দীপ বলি ছেলেটির সঙ্গে, শানুর বন্ধু, সে হঠাৎ করে এইরকম একটা কাণ্ড করলো কেন? রিয়ার বাবা মাও কিছু বুঝতে পারলো না, আর আশপাশের লোকেরাও কিছু বুঝতে পারলো না। আর রিয়ার ভাইও তো সেই কান্নায় পুরো ভেঙে পড়েছে, প্রচণ্ড কান্নাকাটি করছে দিদির এরকম অবস্থা দেখে। কেন দিদিকে সে প্রচণ্ড ভালোবাসতো, আর দিদিও তাকে খুব ভালোবাসতো। এইভাবে একটা সুখী পরিবার একটা কান্নায় দুঃখে ভেঙে পড়ল। এইভাবে দিন কাটতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে গেছে। হঠাৎ শানু বলে ছেলেটির ধীরে ধীরে শরীর খারাপ হতে শুরু করলো। শরীর খারাপ হতে হতে একটা সময় শানু বিছানার সঙ্গে প্রায় শয্যাশায়ী মতন হয়ে গেল। তার শরীর ভেঙে যেতে লাগলো, চোখের তলায় মোটা মোটা কালি পড়ে গেছে, চোখ ঢুকে গেছে ভেতরে, আর সে প্রতি রাতে ভয়ের স্বপ্ন দেখে। সেই স্বপ্নের কথা সে অনেককেই বলেছে, কিন্তু শানুর স্বপ্নের কথা কেউই বিশ্বাস করেনি। তারপরে শানু দীপকে খবর দিল। দীপ বন্ধুর অসুস্থতার খবর শুনে শানুর সঙ্গে দেখা করতে এলো। দেখা করতে এসে দীপ শানুকে জিজ্ঞাসা করলো, শানু, তোর হঠাৎ এত শরীর খারাপ হলো কীভাবে? ডাক্তার দেখাচ্ছিস তো? তখন শানু বলল, হ্যাঁ রে, ডাক্তার দেখাচ্ছি, নানা রকম টেস্টও করেছি, ওষুধও খাচ্ছি, কিন্তু শরীর আর কিছু ভালো হচ্ছে না, জানিস। ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না। সে কথা শুনে দীপ বলল, সেটা আবার কি? ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না, তাহলে তোর হয়েছেটা কি? শানু বলল, বুঝতে তো পারছি না কি হয়েছে, আর আমি প্রতি রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি। অনেককেই বলেছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করতে চায় না।
তোকেও বলি। তখন দীপ বলল, কী স্বপ্ন বল। তখন শানু বলল, দেখ না, রিয়া তো এরকম আত্মহত্যা করে মারা গেছে। এই কিছুদিন হলো প্রতি রাতে আমার স্বপ্নে আসে, এসে একটা ভয়ঙ্কর রূপ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আমাকে ভয় দেখায়, আমাকে বলে আমাকে আর তোকে দুজনকে মেরে তবে ওর আত্মার মুক্তি হবে। এই কথা প্রতি রাতে আমাকে স্বপ্ন দেয়। আমি না রাতে ভালো করে ঘুমোতে পর্যন্ত পারি না, বিশ্বাস কর। ঘুমোলেই ভয় হয়, এই স্বপ্ন দেখব। এই কথা শুনে দীপও একটু চিন্তায় পড়ে যায়। তারপর শানু দীপের হাতটা ধরে বলে, দীপ, তুই আমার বাড়িতে কদিনের জন্য এসে থাকবি? দুজনে মিলে থাকলে একটু গল্পগুজব করবো, ভালো লাগে। তখন দীপ বলল, ঠিক আছে, আজকে তো আমি তৈরি হয়ে আসিনি, আমি তৈরি হয়ে আসি, এসে তোর বাড়িতে থাকবো কদিন, বলে দীপ সেদিনকে মতন চলে যায়। তারপরের দিন দীপ আবার শানুর বাড়িতে চলে আসে ব্যাগপত্র গুছিয়ে। এসে এইবারে শানুর সঙ্গে সেদিনকে দুজনে মিলে কথাবার্তা এসব হয়ে রাত্রিবেলা যে যার মতন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। এইবারে সকালবেলায় বাড়ির লোকেরা তো ডাকাডাকি করছে, দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু দুজনে দরজা আর খুলছে না। বাড়ির লোক চিন্তায় পড়ে যায় যে কী ব্যাপার। শানুর না হয় শরীর খারাপ, কিন্তু দীপ তো সুস্থ স্বাভাবিক আছে, সে কোনো সাড়া দিচ্ছে না, বেলা হয়ে গেছে, দরজা খুলছে না, কী ব্যাপার। আশপাশের লোকেরাও ছুটে আসে ওদের ডাকাডাকি শুনে। এসে সবাই মিলে দরজা ভেঙে দেখে যে দুই বন্ধু গলায় দড়ি দিয়ে ঝুলছে, আর ওদের চোখ দুটো বিভৎস রকম বড় হয়ে ঠেলে বেরিয়ে এসেছে। মনে হচ্ছে ওরা যেন কোনো কিছু একটা দেখে প্রচণ্ডভাবে ভয় পেয়েছে। যাই হোক, তারপরে ওদের তো কাজকর্ম মিটে যায়। তারপরে ধীরে ধীরে ওইখানকার লোকেরা এবং রিয়ার বাবা মা বুঝতে পারে যে তার মানে দীপ আর শানুর কারণেই, এই দুজনের কারণেই রিয়া আত্মহত্যা করেছে। এতটাই মনে সে কষ্ট পেয়েছে যে কারণে সে আত্মহত্যা করেছে। আর আগে থেকেই শানু সবাইকে বলতো যে রিয়া এসে স্বপ্নে ভয় দেখায়, তাতে সবার কাছে জিনিসটা স্পষ্ট হয়ে যায় যে ওরা কি করেছে। তারপরেই সবাই বুঝতে পারে তাহলে যে রিয়ার আত্মা ওদেরকে মেরে মুক্তি পেয়ে গেছে। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা ভয়ের ছিল ঠিক কথা, তার সঙ্গে খুবই দুঃখের একটি ঘটনা ছিল। একটা মেয়ের জীবন কিভাবে শেষ হয়ে গেল। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারে যুক্ত হয়ে পাশে থাকবেন, এই ছোট্ট পরিবারের পাশে। আর একটা কথা বলে রাখি, আত্মকথা চ্যানেল কখনোই বলে না ঘটনাকে বিশ্বাস করতেই হবে। ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণই শ্রোতাদের ওপর নির্ভর করছে, তবে ঘটনাগুলো বিনোদন হিসেবে নেওয়াই শ্রেয়। আজকের মতন এপিসোড আমি এখানেই শেষ করছি।